হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। ভোকা বাংলা ডেইলিতে আপনাদের ওয়েলকাম। আজকে আমরা ডিফারেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব। অলরেডি আপনারা ভিডিও টাইটেল পড়ে বুঝে গেছেন যে আমি কি নিয়ে কথা বলবো। সো ইয়েস, আমরা আজকে একজন ফ্রেশার যারা রিসেন্টলি গ্র্যাজুয়েশন পাশ করেছে বা করবে, তার কিভাবে একটা প্রফেশনাল রিজিউমি লিখতে পারে সেইটা নিয়ে কথা বলবো। শুরুতেই বলে রাখি, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো মতো না টেনে দেখার চেষ্টা করবেন, কারণ আমি ভিতরে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি রিজিউমি লেখা এবং রিজিউমি রিলেটেড কিছু টিপস দেওয়ার ট্রাই করব। বলে রাখি, আমি একজন এইচআর প্রফেশনাল এবং আমার 4.5 বছরের মতো এইচআর ডিপার্টমেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। সো আমার এই কয়েকদিনের যা লার্নিং সেটা দিয়ে আমি আপনাদেরকে রিজিউমি লেখার হেল্প করব। এমন না যে আমি সব কিছু জানি বা আমি যেভাবে বলবো সেটি আপনাকে A to Z ফলো করতে হবে। আপনি যদি বেটার কিছু জানেন তাহলে সেভাবেই বানানোর ট্রাই করবেন, আর চাইলে আপনি এ রিলেটেড আরও ভিডিও দেখে রিজিউমি মেক করতে পারেন। আমরা একটা রিজিউমি বানানো যতটা কঠিন মনে করি, আসলে সেটা এতটা কঠিনও না। এখানে জাস্ট আপনার কাজের এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোনো ট্রেনিং করা থাকলে জাস্ট এগুলো তুলে ধরতে হবে। তারপরেও দেখা যায় আমরা অনেকেই কোনো কম্পিউটারের দোকান থেকে অনেক বছর আগের একটা ফরম্যাট নিয়ে সেটার উপরে আমরা সিভি বা রিজিউমি বানাই, এছাড়া কোনো ফ্রেন্ডের থেকে রিজিউমি নিয়ে কোনোভাবে আমাদের নামটা এডিট করে বসিয়ে দিই, কিন্তু ইনফরমেশন দেখা যায় যে সেই ফ্রেন্ডেরই রয়ে যায়। তো আলটিমেটলি যেটা হয় যে যারা রিক্রুটিং ম্যানেজার থাকে বা রিক্রুটিং নিয়ে কাজ করে, তারা সিভি সর্টিং করার সময় এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারে। সো আপনার সিভিটা হতে পারে সেখানেও বাদ পড়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে আপনি সিলেক্টেড হয়ে গেলেও, ইন্টারভিউর জন্য ডাক পেলেও ইন্টারভিউ বোর্ডে তখন কিন্তু আপনি ধরা খেয়ে যেতে পারেন। এখন আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করবো অ্যান্ড দেন চলে যাব রিজিউমি রাইটিং পার্টে। আমাদের নাম্বার 1 টিপস হচ্ছে রিজিউমিটাকে সিম্পল অ্যান্ড শর্ট রাখা। সিম্পল বলতে বোঝাতে চেয়েছি ইররিলেভেন্ট ইনফরমেশন না দিয়ে বা ইনফরমেশনগুলোকে এমনভাবে দেওয়া বা সাজানো যাতে আপনার রিজিউমিটা যে পড়বে সে যেন ইজিলি বুঝতে পারে যে আপনি কী বোঝাতে চেয়েছেন বা আপনার কী এক্সপ্রেস করতে চেয়েছেন। আর শর্ট বলতে যেটা বুঝিয়েছি যে রিজিউমিটা অবশ্যই 2 পেজের মধ্যে রাখার ট্রাই করবেন, যাতে যে ইনফরমেশনগুলো দিবেন সেইগুলো যেন আরও প্রেজেন্টেবলভাবে শো করা যায়। ইররিলেভেন্ট ইনফরমেশন দিয়ে রিজিউমিটাকে লেন্দি করার কোনো মানে হয় না, কারণ একজন রিক্রুটার অনেক রিজিউমি গো থ্রু করতে হয়। তো সেক্ষেত্রে রিজিউমিটা শর্ট অ্যান্ড সিম্পল থাকলে সেটা তার কাছে অ্যাট্রাকটিভ মনে হবে। সেকেন্ড টিপস হচ্ছে রিজিউমিটাকে ATS ফ্রেন্ডলি করা। ATS-এর ফুল মিনিং হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। এটি একটা সফটওয়্যার, অনেক কোম্পানিতে এই সফটওয়্যারটা ইউজ করে থাকে ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট করার জন্য। আপনি যে রিজিউমিটা পাঠাবেন সেটি ATS সফটওয়্যারের মধ্যেই সর্টিং করা হয়। সো আপনার রিজিউমিটাকে ATS ফ্রেন্ডলি করতে হলে আপনার রিজিউমিটাতে কোনো গ্রাফিক্যাল ডিজাইন, চার্ট, সিম্বল, কলাম, টেবিল এইসব আসলে ইউজ করা থেকে বিরত রাখতে হবে। বিকজ আপনার রিজিউমিটা যখন ATS সফটওয়্যারে যায় তখন এটা অনেকটা কোডিং ল্যাঙ্গুয়েজের মতো প্রসেস করে। সো টেবিল বা চার্ট থাকলে এইসব জিনিসগুলো ইউজ করলে যেটা হয় যে আপনার ওয়ার্ডগুলো ভেঙে যায়, বা ওয়ার্ডের সাথে ওই যে সিম্বল বা চার্ট বা গ্রাফিক্স থাকে সেগুলো মিক্স হয়ে যায়, পরে ইনফরমেশনগুলো আসলে অনেকটা নষ্ট হয়ে যায়। তার টিপস হচ্ছে আপনার রিজিউমিটাতে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা এরর আছে কিনা সেটা ভালোভাবে চেক করা। অনেক সময় আমরা অনেক ইজি ওয়ার্ড ভুল লিখে থাকি। সো রিজিউমিটা ফাইনাল করার আগে ভালো মতো শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার চেক করে নেবেন যে কোনো ওয়ার্ড বা গ্রামাটিক্যাল ভুল আছে কিনা। আরেকটা জিনিস মনে রাখবেন যে রিজিউমিতে এমন কোনো ইনফরমেশন দিবেন না যেটি আপনি জানেন না বা যেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। মোট কথা হচ্ছে কোনো রং ইনফরমেশন বা ফলস ইনফরমেশন দিবেন না। আরেকটা ইনফরমেশন আমি শেয়ার করতে চাই, আমি যে টাইটেলে যদিও লিখেছি CV/রিজিউমি, তো ভিডিওতে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে রিজিউমি মেনশন করেছি এই কারণেই, কারণ যেটা হচ্ছে যে সিভি আর রিজিউমির মধ্যে কিছু পার্থক্য আছে। সিভি হচ্ছে আপনি যদি কোনো একাডেমিক পারপাসে ইউজ করেন সেটার জন্য মূলত সিভি ইউজ করা হয়, আর রিজিউমিটা হচ্ছে আপনি কোনো অর্গানাইজেশনে জবের জন্য আপনি হচ্ছে রিজিউমি ইউজ করবেন। সো এখন আমরা চলে যাব আমার রিজিউমি রাইটিং পার্টে। রেজিউমি রাইটিংয়ের জন্য আমি একটি ডেমো রেজিউমি অলরেডি বানিয়ে রেখেছি, আপনাদেরকে যেন আমি ইজিলি এক্সপ্লেন করতে পারি। তো প্রথমে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো এটাকে অনেকটা ইন্ট্রোডাকশন পার্ট হিসেবে আপনারা বলতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিউমি অফ XYZ। সো XYZ এর বদলে হচ্ছে আপনার নামটা লিখবেন, দেন আপনার জন্মসাল, আপনার বাসার ঠিকানার ক্ষেত্রে অবশ্যই যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে সেইটা দেওয়ার ট্রাই করবেন।
এবং মোবাইল নাম্বার এখানে দুইটা দেওয়া ভালো। যদি আপনার দুইটা নাম্বার থাকে সেক্ষেত্রে দুইটা নাম্বার দিবেন, বা যদি একটা নাম্বার থাকে সেক্ষেত্রে আরেকটি আপনার বাসার যে কারো নাম্বার দিতে পারেন, যাতে আপনার পার্সোনাল নাম্বার না পেলে যেন ইজিলি আপনাকে ওই নাম্বারে দিয়ে রিচ করা যায়। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেসে অবশ্যই চেষ্টা করবেন যে ফর্মাল একটা ইমেল অ্যাড্রেস দিতে, যেটাতে আপনার নাম বোঝা যাবে। অনেকে বিভিন্ন টাইপের নাম দিয়ে রাখে যেটা নামের সাথে যায় না তাদের, যেমন নীলপরি বা রাজকুমার এরকম টাইপের মেল অ্যাড্রেস দিয়ে রাখে। এগুলি কখনো করবেন না। আপনি প্রয়োজন হচ্ছে একটা নতুন ইমেল অ্যাড্রেস খুলবেন। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি দিবেন, এবং ছবিটা অবশ্যই রিসেন্ট হতে হবে। অনেকে দেখা যায় যে 3-4 বছর আগের ছবি দিয়ে রাখে। সো ইন্টারভিউ বোর্ডে দেখা যায় যে তার এখন যে চেহারা, সেই চেহারার সাথে তার ছবির মিল পাওয়া যায় না। সেজন্য অবশ্যই রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি পিক দিবেন। একটা কথা বলে রাখি, ইনফরমেশনের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে তার উচ্চতা, তারপরে ওজন, তারপরে কোন ন্যাশনালিটির, তারপরে কোন ধর্মের, এগুলো দিয়ে রাখে। বাট এখনকার সময় আসলে খুব একটা প্রয়োজন হয় না। সো এগুলা না দেওয়াটাই আমি বেটার মনে করি। দিলে হয় কি যে সিভিটা আর একটু লেন্দি হয়ে যায়, যেহেতু প্রয়োজন হয় না। সো সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করাই আমার মতে ভালো। সো এর পরের পার্টটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ পার্টটাতে যেটা করবেন, যে লিখবেন যে আপনি কী টাইপের অর্গানাইজেশনে কাজ করতে চান। মানে আপনার অবজেক্টিভটা বুঝাইতে হবে যে আপনি কোথায় কাজ করতে চান, কোন কোম্পানিতে কাজ করতে চান, কোন পজিশনে বা কোন ডিপার্টমেন্টে আপনার কাজ করার ইচ্ছা আছে। এটাকে আপনাকে ফার্স্টে বলতে হবে। দেন আপনি বলবেন যে সেই কাজগুলো করার জন্য আপনার কী স্কিলস আছে, বা আপনি কীভাবে কাজগুলো করতে পারেন, বা আপনার ভবিষ্যতের ইচ্ছাটা কী ক্যারিয়ারের, সেইটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ পার্টে লিখবেন। আপনি যদি আমার এই ক্যারিয়ার অবজেক্টিভটা পার্টে পড়ে থাকেন, এখানে লেখা আছে যে আমি একজন সেলস প্রফেশনাল হিসেবে গ্রো করতে চাই কোম্পানির সাকসেসের জন্য। সো এখানে কোম্পানিতে আপনি কি কন্ট্রিবিউট করতে চান সেটা লেখাটাও ইম্পর্টেন্ট। ওকে, এরপরের পার্টটা অনেক ভাইটাল, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স পার্ট। ফ্রেশাররা আসলে অনেক সময় বলে থাকে যে আমি আসলে কী লিখবো এই অংশটাতে, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, জব এক্সপিরিয়েন্স নেই। তো যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তারা কিন্তু অবশ্যই দেখা যায় যে ইন্টার্নশিপ করেন। সো যেটা করবেন, এখানে আমি দুইটা সেগমেন্ট দিয়েছি ওয়ার্ক এক্সপিরিয়েন্স। একটা হচ্ছে ওয়ার্ক অ্যাচিভমেন্টস এবং একটা হচ্ছে রেসপন্সিবিলিটিস। অ্যাচিভমেন্টটাতে আমরা পরে কথা বলবো। রেসপন্সিবিলিটিসে যেটা বলছিলাম যে আপনি যে ইন্টার্নশিপ করেছেন, ইন্টার্নশিপে যে কাজগুলো করেছেন, সেটা ব্যাংকে হোক বা যেখানেই হোক, সেটা 5টা বা 6টা বুলেট পয়েন্ট আকারে মেনশন করবেন যে হ্যাঁ আমি এই কাজগুলো করেছি। সেগুলো হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিস। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আবার পার্ট টাইম কাজ করে, সেটাও দিতে পারেন, বা অনেকে ভলেন্টারি কাজ করে, সেটাও আপনারা মেনশন করতে পারেন যে হ্যাঁ আমি এরকম 5টা বা 6টা কাজ কোনো অর্গানাইজেশনে করেছি। তো এইভাবে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিসগুলো লিখবেন। আর অ্যাচিভমেন্ট যে সেকশনটা, এটা হচ্ছে যে আপনি যে কোনোখানে কাজ করেছেন বা ইন্টার্নশিপ করেছেন, সেখানে থেকে আপনি কী অ্যাচিভ করতে পেরেছেন, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট সেকশনে লিখবেন। এটা খেয়াল রাখবেন যে অ্যাচিভমেন্টগুলো অবশ্যই আপনারা সংখ্যা দ্বারা প্রকাশ করার চেষ্টা করবেন। যেমন আমার এক্সাম্পলটা যদি দেখেন, যে ইনক্রিজ দ্য সেল অফ দ্য কোম্পানি বাই 20%। আমি এখানে একজন সেলসে ইন্টার্নশিপ করেছি, এমন একজনের কথা বলেছি। তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে সে যখন ইন্টার্নশিপে ছিল, সে সেলসে কাজ করেছে এবং তার দ্বারা সে 20% সেলস ইনক্রিজ করতে পেরেছে। বা সেকেন্ড পয়েন্টটাতে বলেছি যে সে 35 জনের মতো নতুন ক্লায়েন্ট অ্যাড করতে পেরেছে। তো এইভাবে করে আপনারা হচ্ছে আপনার যে এক্সপিরিয়েন্সটা লিখবেন। ফার্স্টে হচ্ছে ডেজিগনেশনটা দিবেন যে ইন্টার্নশিপ, তারপর হচ্ছে সেলস, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেছেন, যদি এইচআরে হয় এইচআরে, যদি মার্কেটিংয়ে হয় মার্কেটিংয়ে, যে ডিপার্টমেন্টে ছিল ওই ডিপার্টমেন্টে দিবেন। দেন হচ্ছে অর্গানাইজেশনের নাম এবং ডিউরেশন, যে আপনি কতদিন সেখানে ছিলেন। একইভাবে যদি পার্ট টাইম করে থাকেন, পার্ট টাইম, বা যারা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তারা যদি প্রজেক্ট বেসিসে কাজ করে থাকে, সেটাও আপনারা এই সেকশনে দিয়ে দিবেন। এরপর হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে আপনি যেখান থেকে পড়ালেখা করেছেন, এটা হচ্ছে সবার আগে যেটা কমপ্লিট করেছেন সেটা দিবেন। দেন প্রিভিয়াসগুলো, এখানে যেরকম আপনি যদি এখন রিসেন্টলি বিবিএ কমপ্লিট করে থাকেন, তো সেখানে আপনার টাইটেলটা দিবেন বিবিএ, আপনার কনসেন্ট্রেশন মানে হচ্ছে আপনার মেজর যেটা ছিল, এখানে মার্কেটিং দিয়েছি, আপনার ইনস্টিটিউশনের নাম, আপনার সিজিপিএ এবং যে বছরে পাস করেছেন। অনেকেই টেবিল আকারে দিয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো যেহেতু বলেছি যে আমরা এটিএস ফ্রেন্ডলি একটা রিজিউমি বানানো ট্রাই করছি, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা কোনো
টেবিল ইউজ না করে আমরা এভাবে আপনাদের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেভাবে বিবিএ, এইচএসসি, এসএসসি এভাবে আপনারা মেনশন করে দিবেন। এরপরে হচ্ছে ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ। ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপে আপনি যদি কোনো ট্রেনিং নিয়ে থাকেন আপনার ইন্টার্নশিপ অবস্থায় বা যে কোনোখান থেকে, সেটা যে কোনো কিছুর উপর হতে পারে, বাট চেষ্টা করবেন ওয়ার্ক রিলেভেন্ট যেন হয়, প্রফেশনাল রিলেভেন্ট যেন সেই ট্রেনিং বা ওয়ার্কশপগুলো হয়, সেগুলোই রেজুমিতে দেওয়ার চেষ্টা করবেন। রেজুমিটা পুরোটাই হবে আপনার প্রফেশনাল যেই কাজগুলো আপনি করেছেন বা শিখেছেন সেইগুলো দ্বারা। তো এখানে যেরকম দেখেন আপনি হয়তো সেলসের একটা কোনো ট্রেনিং করেছেন, সেই জন্য লিখবেন যে বেসিক টু অ্যাডভান্স সেলস স্ট্র্যাটেজিসের উপর আপনি একটা ট্রেনিং করেছেন, সেটা মেনশন করবেন। বা আপনি হয়তো আগে মাইক্রোসফট অফিসের কোনো ট্রেনিং করেছেন, সেটা দিতে পারেন, যেহেতু এগুলো আপনার ওয়ার্ক রিলেটেড মাইক্রোসফট অফিস। সো আপনি আপনার ট্রেনিং বা ওয়ার্কশপ বা সেমিনার যেটাই করে থাকেন না কেন, সেইগুলো আপনি এভাবে ডেট দিয়ে মেনশন করে দিবেন। এরপর হচ্ছে কম্পিউটার স্কিল। আপনারা যদি সার্টিফাইড কোনো কোর্স করে থাকেন, যেমন গ্রাফিক্স ডিজাইনিং বা অফিস অ্যাপ্লিকেশনের, এইগুলো এভাবে দিতে পারেন। এছাড়াও যদি আপনার টাইপিং, হয়তো বিজয় টাইপিং আপনার স্কিল থাকে, সেটাও আপনি মেনশন করে দিতে পারেন। সো কম্পিউটার স্কিলগুলো এইভাবে করে আপনারা দিয়ে দিতে পারেন। এছাড়া অনেকে ওয়েব ব্রাউজিং, ইন্টারনেট দিয়ে থাকে, বাট এগুলো আসলে মোটামুটি সবাই করতে পারে। সো এগুলো আসলে লেখার তেমন একটা প্রয়োজন নেই, বাট আপনার যদি ইচ্ছে হয় আপনি দিতে পারেন। আর সার্টিফাইড হয়ে থাকলে অবশ্যই সেগুলোর পাশে লিখে থাকবেন যে হ্যাঁ আপনার এগুলোর উপর সার্টিফাইড কোর্স করা আছে, যেমনটা আমি ডেমো রিজুমিতে দেখিয়েছি। এরপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। অনেকেই যেটা করে থাকে যে ইংলিশে, যেহেতু আমরা সিভিগুলো রিজুমিগুলো কপি পেস্ট করে থাকি, তো অনেকে দেখা যায় যে ইংলিশ অনেক স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং অনেক হাই দিয়ে রাখে, কিন্তু যখন ইন্টারভিউতে ডাকা হয় তখন তারা হয়তো কথা বলতে গেলে সেভাবে কথা বলতে পারে না, যেটা সিভিতে রেজুমিতে মেনশন করা থাকে। তো এই কাজটা করবেন না। আপনার এভাবে আসলে দেওয়ার কোনো মানে নাই যে আমি একটা জিনিস পারি না কিন্তু আমি দেখাচ্ছি যে আমি পারি। সো এইসব অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইন্টারভিউতে আপনাকে হয়তো এটা নিয়ে হেনস্থা করতে পারে বা হয়তো আপনাকে এটা নিয়ে ধরতে পারে। সো সেই জন্য আমরা এইভাবে না লিখে যেটা লিখতে পারি যে ফ্লুয়েন্ট নেটিভ ল্যাঙ্গুয়েজ স্কিলস ইন বেঙ্গলি, মানে হচ্ছে আমি বাংলায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এবং ইংলিশে একটা প্রফেশনাল কথা বলার দক্ষতা আমার আছে, বা ইংলিশে কথা বলার বা লেখার একটা প্রফেশনাল আমার দক্ষতা আছে। আমি নিজেকে এখানে, যদি আমি পারতাম যে হ্যাঁ আমি খুব ভালো ইংলিশ পারি, তাহলে আমি সেভাবে লিখতাম যে আমি ফ্লুয়েন্ট ইংলিশে, কিন্তু যেহেতু আমি সেটা না, সেজন্য আমি লিখছি যে আমি প্রফেশনাল। এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা বিভিন্ন ক্লাবের মেম্বার হয়ে থাকেন, বা সেখানে হয়তো কোনো ইভেন্টে আপনারা কাজ করে থাকেন। সো এগুলো দিতে পারেন যে হ্যাঁ আমি আমার কোনো কালচারাল ইভেন্টে ছিলাম, যেমনটা এই রেজুমিতে দেখিয়েছি। বা আপনি যদি অন্যান্য ক্লাবেরও মেম্বার হয়ে থাকেন, অ্যাক্টিভ মেম্বার হয়ে ছিলেন, সেখানে কাজ করেছেন, সেগুলো দিতে পারেন। বা আপনি হয়তো কোনো ফাউন্ডেশনে আপনি হয়তো ভলেন্টারি কাজ করেছেন, সেগুলো আপনারা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিতে পারেন। বা অনেকে দেখা যায় যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে হচ্ছে সিঙ্গিং বা ডান্সিং বা প্লেয়িং গিটার এসব দিয়ে রাখে। এগুলো একদমই রিলেভেন্ট, প্রফেশনাল সিভিতে এগুলো লেখার আসলে কোনো মানেই হয় না। সো এগুলো অ্যাভয়েড করবেন। যদি কোনো কিছু নাই থাকে দেন বেটার হয় যে আপনারা এই সেকশনটা অ্যাভয়েড করবেন। লাস্টে হচ্ছে আমাদের রেফারেন্স সেকশন। এইখানে হচ্ছে আমরা 2 জন রেফারেন্সের নাম দিব। অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি 3 জন চায়। তো 2 জনের ক্ষেত্রে যেটা করব যে আপনি যেখান থেকে ইন্টার্নশিপ করেছেন সেইখানের কারোর আপনার রেফারেন্স হিসেবে দিতে পারেন, যার সাথে আপনার পরিচয় আছে। অবশ্যই রেফারেন্সে এমন কারো পরিচয় দিবেন যে আপনাকে চিনে এবং যাকে ফোন দিলে বলতে পারে যে হ্যাঁ আমি ওনাকে চিনি, ওনার সাথে আমি কাজ করেছি বা ওনাকে আমি চিনি। নতুবা হয়তো দেখা যায় যে ফোন দিল, বললো যে আমি তাকে চিনি না, তখন কিন্তু আপনি একটা হতে পারে আপনার সিভিটা সেক্ষেত্রে হচ্ছে রিজেক্টেড হয়ে যেতে পারে। সো প্রথমেই হচ্ছে আপনি যেখানে কাজ করেছেন, ইন্টার্নশিপ করেছেন, তার সাথে ভালো নেটওয়ার্কিং করবেন, কমিউনিকেশন রাখবেন। সো সেক্ষেত্রে তাকে রেফারেন্স হিসাবে দিবেন, তার নাম, ডেজিগনেশন, কোন কোম্পানিতে আছে, অ্যাড্রেস কি, নাম্বার, এগুলো দিয়ে দিবেন। এবং আরেকটা দিতে পারেন হয়তো আপনার আত্মীয় রিলেটিভের মধ্যে যেও কোনো প্রফেশনে আছে এবং মেনশন করার মতো কোনো হয়তো উপরের পোস্টে আছে বা লেভেলে আছে, সেটা আপনি দিতে পারেন। তো এক্ষেত্রে দেখা যায় যে যদি আপনার 2টার মধ্যে কোনো একটা মিসিং থাকে, সেক্ষেত্রে আপনি একটা হয়তো প্রফেশনাল দিতে পারেন এবং একটি হচ্ছে আপনার যে ইউনিভার্সিটির প্রফেসর আছে বা প্রফেসর বা লেকচারার আছে, সেটা আপনি দিতে পারেন। সেক্ষেত্রেও সেম, ইউনিভার্সিটিরও যদি কারোরটা দিয়ে থাকেন অবশ্যই
মনে রাখতে হবে যে সে যেন আপনাকে চিনে। আপনি হয়তো সেই স্যারের নাম জানেন কিন্তু সে হয়তো আপনাকে চিনে না। সো হয়তো আপনার খোঁজ নিতে গেলে যদি তাকে ফোন দেওয়া এবং সে যদি বলে যে না আমি চিনি না, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার রেজিউমিটা রিজেক্টেড হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং লাস্টে জাস্ট হচ্ছে সিনসিয়ারলি লিখে আপনার নামটা লিখবেন এবং তার উপরে চেষ্টা করবেন আপনার একটা সাইন বসিয়ে দেওয়ার। সো ওভারঅল এটাই হচ্ছে আজকের ডিসকাশন। আই হোপ আমি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যেন আপনারা ইজিলি সিভিটা মেক করতে পারেন। সিভি মেক করা আসলে খুব ডিফিকাল্ট কিছু না, আপনারা তো পুরো প্রসেসটা দেখেছেন। এখানে আসলে তেমন কোনো কিছুই বাইরের থেকে লিখতে হয় না, জাস্ট ক্যারিয়ার অবজেক্টিভটা ছাড়া। এটা জাস্ট হচ্ছে আপনি একটু আপনার ব্রেনস্টর্মিং করে আপনারা এটা লিখতে পারেন। বাকি যা কিছু আছে সব কিছুই হচ্ছে আপনি আগে কোথাও করে এসেছেন, জাস্ট সেই ইনফরমেশনটা হচ্ছে আপনার রেজিউমিতে দিবেন। সো এভাবে করে আপনারা রেজিউমি ট্রাই করবেন এবং অ্যাপ্লাই করবেন। আই হোপ ইনশাআল্লাহ আপনারা ভালো কোথাও জব পেয়ে যাবেন। সো গুড লাক, আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।